আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা একটা আইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের তামাদি আইন 1908। এই আইনটা সবার জন্য গুরুত্বপূর্ণ, আপনি আইনের ছাত্র হন অথবা না হন। আর যদি আইন বিষয় পড়াশোনা করেন তাহলে আপনার জন্য তো এটি বার কাউন্সিলের জন্য 10 মার্কের একটা জায়গা। তো চলুন আজকে আমরা দেখার চেষ্টা করব যে তামাদি আইন 1908-এর মধ্যে আছে জিনিসটা কি, কেন জায়গা জমি ভূমি বিরোধে তামাদি আইনটা গুরুত্বপূর্ণ। যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, ভিডিওটা যদি আপনি 2-3বারও দেখেন, আপনার মোটামুটি 50% কিন্তু তামাদি আইনের উপর আপনার ওই দক্ষতাটা চলে আসবে। তো এইটার জন্য আমরা বাংলা ভার্সন ব্যবহার করব না, কারণ আইনগুলো সম্পূর্ণ ইংরেজিতে তৈরি। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি কখনোই যে জিনিসটা 100% ইংরেজিতে তৈরি এটার বাংলা ভার্সন পড়ে মর্মটা কিন্তু বুঝবেন না। আর এখন পর্যন্ত কোনো অথেন্টিক বাংলা ভার্সন বাজারে নাই। তো এই ভাষণটা আপনি কোথায় পাবেন? কথা হচ্ছে গুগলে গিয়ে আপনি যদি জাস্ট লিমিটেশন একটা বিডি যদি লিখেন তাতেই আপনার চলে আসবে। তো গত সরকার, হাসিনা সরকার যত খারাপই করুক, এর মধ্যে একটা ভালো কাজ করছে, বাংলাদেশের আইনগুলোকে তারা ওয়েবসাইটের মধ্যে নিয়ে এসেছে এবং সম্পূর্ণ ইংরেজি এবং বাংলা দুটোই আপনি পাবেন। তো এখান থেকে আপনি হেডিংটা দেখে দেখে অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। তো আমরা মূল আলোচনার মধ্যে চলে আসি যে কি আছে এই আমাদের আলোচনার বিষয়বস্তুগুলাতে। তো দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে তামাদি আইনের 3 ধারা, এমন একটা ধারা, এই 3 ধারাটা আপনাকে বলে যে আপনি যে কোনো প্রকারের মামলা দায়ের করবেন, আপিল করবেন, রিভিউ করবেন, রিভিশন করবেন, যত কিছুই করেন আদালতে যেই জিনিসটাই আপনি সাবমিট করবেন, সেইটা যদি আপনি নির্ধারিত যে সময়সীমা তামাদি আইনে দেওয়া আছে এই সময়সীমার পরে যদি দায়ের করেন, তাহলে আপনার মামলাটা আদালত শুনবে না, খারিজ করে দিবে। তো এই জন্য আমরা সিম্পলি বলি তামাদি দোষে মামলা খারিজ। তাহলে জনসাধারণ হিসাবেও আপনার যে কোনো প্রকারের জায়গা জমি ভূমি বিরোধ, সেটা আদালতে হোক, এসিল্যান্ড অফিসে হোক, অথবা ডিসি সাহেবের কাছে হোক, একটা আবেদন করার নির্দিষ্ট সময়সীমা থাকে। ওই সময়ের মধ্যে না করলে আপনার অধিকারটা খর্বিত হয়ে যায়। তো এটাকেই বলে যে ডিসমিসাল অফ সুট, তামাদি দোষে মামলা খারিজ। এই জিনিসটা বিচারকরা চাইলেও সময়টা বাড়াইতে পারে না, বিচারকের ক্ষমতা নাই যে উনি সময়টা বাড়ায় দিবে। তাহলে এই 3 নাম্বার সেকশনের মূল কাহিনী এটাই, অন্য কিছু না। তাহলে 3 নাম্বার সেকশন বলে নির্ধারিত সময়ের পরে যদি আপনি মামলা দায়ের করতে আসেন, মোকদ্দমা দায়ের করতে আসেন, আপিল রিভিউ রিভিশন যাই কিছু করতে আসেন, বিচারক আপনার মামলাটা খারিজ করে দিবে, উনি করে দিতে বাধ্য, ম্যান্ডাটরি। নর্মালি আইনে একজন বিচারককে বা আদালতকে 3 প্রকারের ক্ষমতা দেয়। একটা হচ্ছে যে ম্যান্ডাটরি, যেটা সে করতে পারতো, তার কিছু করা নাই। একটা হচ্ছে ডাইরেক্টরি, তারে নির্দেশ দিয়ে দেয় এটা এটা করেন। আর একটা হচ্ছে ডিসক্রিশনারি, বিচারক উপস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। তাহলে এইটা হচ্ছে তার ম্যান্ডাটরি প্রভিশন, বিচারক মানতে বাধ্য, তার কিছুই করার নাই। এখন মানব জীবনে সমস্যা থাকতেই পারে। এখন আপনাকে যেই 1 বছর 2 বছর 5 বছর 10 বছর সময়সীমা দিচ্ছে, ধরেন যে একটা দখল উদ্ধার মামলা, যে কোনো মামলা, আপনি প্রথম দিনে মামলা করবেন না সর্বশেষ দিনে মামলা করবেন, এটা সম্পূর্ণ আপনার অধিকার। বিচারক আপনাকে কিছু বলতে পারে না যদি আপনি শেষ দিনে যান। এখন শেষ দিনে গেলেন, আদালত বন্ধ, শুক্রবার শনিবার, ঝড় তুফান হয়েছে, বিচারক বসে নাই। তো এই জন্য আরেকটা সেকশন 4 নাম্বার আনে বলতেছে যে আপনি যদি শেষ দিনে যান, যদি আদালত বন্ধ থাকে, তাহলে পরবর্তী যেই দিন খুলবে, চাই 2 বছর পরে খুলুক, ওই দিন মামলা দায়ের করলেও বিচারক মামলাটা নিতে বাধ্য থাকবে, তামাদি দোষে বাড়িতে হবে না। এরপরে আসি 5 নাম্বার সেকশনটা, আর একটু সুবিধা দেয়। দেখবেন যে আপনার বিয়ে শাদী যত কিছুই হোক, কিছু আত্মীয় স্বজন কি আসবে, শেষের দিকে আসবে, ওই যে সন্ধ্যাবেলা আসবে, এদের জন্য আপনার এডিশনাল তখন খরচা করতে হয়। তো আইনের জগতেও তারা বলতেছে যে আমরা যত কঠোর আইনই করি, কিছু মানুষ আছে দেরি করে আসবে। এই 5 নাম্বারে তারা বলতেছে যে ভাই, যারা দেরি করে আসবেন, সময় মতো মামলা মোকদ্দমা আপিল তাপিল দায়ের করেন না, এদের জন্য আমরা সময় বাড়ায় দিব। তবে এটাতে কিছু কন্ডিশন আছে। যেইগুলা দেওয়ানি মূল মামলা, মানে মূল কথাটা হচ্ছে যেগুলো সিভিল রাইট অরিজিনাল, যেমন দখল উদ্ধার মামলা, তো এইগুলা কাকে বলে, এই জন্য একটা শিডিউল দেওয়া আছে, 149টার মতো সিভিল মূল মামলা দেওয়া আছে। ওই মামলাগুলা কোনো কমে কোশ্চিন কালেও সময় বাড়বে না। যেমন দখল উদ্ধার মামলা, মোহরানার মামলা, দলিল বাতিলের মামলা, এগুলা যদি আপনার ওই নির্ধারিত সময়ের পরে আপনি যান, যত দরখাস্তই করেন, 5 নাম্বারের সেকশনে তার সময়টা বাড়াবে না। তাহলে কার সময়টা বাড়াবে? বাড়াবে ওই যে যেগুলো সময় কম দেওয়া থাকে, 30 দিন আপিল করা, আপিল রিভিউ রিভিশন, যেখানে 1-2 মাস 3 মাস সময় দেওয়া থাকে, ওইগুলাতেই শুধু সময় বাড়বে। তাহলে আপনি কিভাবে মনে রাখবেন 5 নাম্বারটা? 5 নাম্বারটা তাইলে মনে রাখবেন, দেওয়ানি মূল মামলা এবং যেই ডিগ্রি আপনি লাভ করছেন,
ওটার এক্সিকিউশনে দরখাস্ত দিতে হয়, এই দুইটার সময় জীবনেও বাড়াইতে পারবে না বিচারক 5 নম্বর সেকশনের ক্ষমতা বলে। এর বাইরে আইনাঙ্গনে যত প্রকার দরখাস্ত, যত প্রকার অ্যাপ্লিকেশন, আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, এনি আদার অ্যাপ্লিকেশন, বিচারক চাইলে উপযুক্ত কারণ থাকলে সন্তুষ্ট হইলে 5 নম্বরের ক্ষমতা বলে উনি সময়টা বর্ধিত করে দিতে পারেন। আশা করি এর চাইতে সহজ আপনারা কিছু নাই। তাহলে 3-এ বলছে সময়ের পরে আসলে আমরা শুনবো না, 4-এ বলছে শেষ দিনে আসলে বন্ধ থাকলে পরের দিনও নিব, কোনো সমস্যা নেই। 5-এ বলছে কি দেওয়ানি মূল মামলা, ডিক্রি জারি ছাড়া সকল বিষয়ে উপযুক্ত কারণ থাকলে সময় বর্ধিত হইতে পারে। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ঘুমাইছিলেন, দেশের বাইরে ছিলেন, আপিল করতে পারেন না, আইনজীবী অসুস্থ ছিল, এগুলা মানে আপনার দুঃখের কারণ। আপনি বিয়ে শাদী করছেন, হানিমুনে গেছেন, ওইটা কোনো কারণ হইতে পারে না। তো এই 3টা হচ্ছে এক প্রকার। এরপরের 3টা আছে যে যারা আইনগতভাবে লিগালি ডিসেবল, যেমন ধরেন যে আমরা বলি যে যারা 18 বছরের কম, নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তো মামলা দায়ের করতে পারবে না। তো এদের জন্য বলে যে এরা যখন সুস্থ হবে তখন সময় গণনা শুরু হবে, তারপরে তারা মামলা দায়ের করবে। আর 7 নাম্বারটা বলে যদি একাধিক ব্যক্তি থাকে, এখন উভয়েরাই যদি ডিসেবিলিটির মধ্যে থাকে বা একজন ভালো থাকে একজন খারাপ থাকে, তখন কি হবে? তখন বলে যে যিনি ভালো আছেন উনি যদি ওই অক্ষম ব্যক্তির পক্ষে কাজ করার আইনগত লিগালি ক্ষমতাপ্রাপ্ত হন, তাইলে তামাদি গণনা চলবে। আর যদি ক্ষমতাপ্রাপ্ত না হন, দুইজন যতদিন ভালো না হবেন তামাদি স্থগিত থাকবে। আর এই 8 নাম্বারটা আমাদেরকে বলে, এই যে আমরা বললাম পাগল নাবালক যখন ভালো হবে মামলা দায়ের করবে, একজন পাগল যদি 80 বছর বয়সে ভালো হয় তারপরেও কি আরো 80 বছর দিব? 8 নাম্বার বলে যে না, এই পাগল হোক, নাবালক হোক, জড়বুদ্ধি সম্পন্ন হোক, এরা যেই দিন থেকে ভালো হবে ওই দিন থেকে আমরা ম্যাক্সিমাম তাকে 3 বছরই সময় দিব। চাই মূল মামলা দায়ের করার তামাদি 100 বছর হোক, 200 বছর হোক, দেখার বিষয় না। 12 বছরও আমরা দিব না, মাত্র 3 বছর দিব। এইটা মনে রাখবেন, এই 3টা সেকশন একরকম। তাহলে তামাদি আইন যখন আপনি পড়বেন আপনাকে কম্বাইন জিনিসটা বুঝতে হবে যে কার কোনটা কোনটা সেকশন একসাথে পড়তে হবে। তাহলে 3, 4, 5 একসাথে পড়বেন, 6, 7, 8 এইটা একসাথে পড়বেন। 6, 7, 8 একসাথে না পড়লে আপনি বুঝবেন না। 9 নাম্বার বলে যে আমরা যেমন আগে স্কুল লাইফে পড়তাম সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 9 নাম্বার ওইটাই বলে যে যখন বুলেট ট্রেনটা ছেড়ে দিবে কারোর দিকে তাকাবে না। যখন একবার তামাদি গণনা শুরু হবে কোনো প্রকার লিগাল ডিসেবিলিটি, লিগাল ইনেবিলিটি কিছুই দেখবে না, সে তার ক্ষমতা শেষ করবে। 10 নাম্বার হচ্ছে যদি এই যে ধর্মীয় চ্যারিটেবল যে সমস্ত অর্গানাইজেশন আছে, যেমন ওয়াকফের সম্পত্তি, চ্যারিটেবল প্রপার্টি, নানা প্রকার হিন্দুদের দেবত্ব সম্পত্তি, এই সম্পত্তি যারা দেখাশোনা করেন, মোতাল্লি আছেন, ম্যানেজার আছেন, অথবা তাদের প্রতিনিধি যারা ওই সম্পত্তি দেখাশোনা করতো, এদের ওই সম্পত্তির নানা প্রকার হিসাব নিকাশ সম্পত্তির জন্য ওদের বিরুদ্ধে মামলা করার কোনো তামাদি নেই, 200 বছর পরেও মামলা করা যাবে। তাহলে ট্রাস্টের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, যারা ওয়াকিফ ছিলেন, মোতাল্লি যারা ছিলেন, এদের বিরুদ্ধে সময়ের দৈর্ঘ্যে তামাদি হবে না। আর 11 নম্বরে বলে যদি আপনি দেশের বাইরে যদি চুক্তি করেন আর ওই চুক্তি নিয়ে যদি বিরোধ হয়, যদি বাংলাদেশে মামলা দায়ের করেন, তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে, বিদেশের আইন প্রযোজ্য হবে না। তবে হ্যাঁ, যদি দুইজনই বিদেশে থাকেন, ওই বিদেশি আইন অনুযায়ী তামাদি হয়ে যায়, তখন আপনি প্রশ্ন তুলতে পারবেন যে সে সেখানে কেন মামলা করে নেয়। তাহলে দেখেন যে এই যে গুরুত্বপূর্ণ 3 থেকে 11, আপনি যদি 5 বার যদি একটু খালি হেডিংটা পড়েন আপনার জন্য ইজি। তাইলে 3 নম্বরে কি বলছে? আপনি যদি সময়ের পরে আসেন মামলা খারিজ, শেষ দিনে আসেন সমস্যা নাই, যদি আদালত বন্ধ থাকে আদালত গ্রহণ করবে। যদি কোনো সমস্যা থাকে দেওয়ানি মূল মামলা, ডিক্রি জারি ছাড়া অন্য বিষয়ে উপযুক্ত কারণ থাকলে সময়টা বাড়িয়ে দিব। যদি নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন হয় যখন ভালো হবে তখন মামলা করবে। একাধিক ব্যক্তির লিগ্যাল ডিসেবিলিটি থাকলে যখন তারা সম্পূর্ণরূপে ইনেবল হবে তখন। আর এদেরকে 3 বছরের বেশি আমরা সময় দিব না, একবার তামাদি গণনা শুরু হইলে কারোর জন্য থামে না। আর ট্রাস্টির বিরুদ্ধে মামলা করার কোনো তামাদি নেই, বিদেশি চুক্তি বাংলাদেশি আইন অনুযায়ী হবে। এইটা হচ্ছে একটা পার্ট। তো ওই জন্য দেখেন যে পার্ট 2। এখন আসি পার্ট 3, খুবই মজার জিনিস পার্ট 3টা। আমি যদি পড়ি মাত্র 1 মিনিটে শেষ করে দিতে পারবো, আপনিও ওইভাবে আগে শেষ করবেন। 12 নম্বরে বলে যে আইনগত কার্যধারায় যে সময়টা ব্যয় হবে, যেমন ধরেন যে যেদিন রায় দিল রায়ের কপি পাইতে, ডিক্রি দিল ডিক্রির কপি পাইতে, ওই সময়টা আমরা বাদ দিব।
কারণ আপনি একটা আপিল রিভিউ রিভিশন যাই কিছু করেন, আপনার তো জাবেদা নকলটা লাগবে, তাইলে জাবেদা নকল পাওয়ার সময়সীমাটা বাদ দিতে পারবেন। যদিও এর ভিতরে 4টা জিনিস আছে, আপনি হেডিংটা মনে রাখবেন, আইনগতভাবে আইনগত কার্য দ্বারা যে সময়টা ব্যয় হবে ওইটা আপনি ফেরত পাবেন। 13 নম্বরে বলতেছে যার বিরুদ্ধে মামলাটা করবেন উনি যদি দেশের বাইরে থাকে ওই সময়টা বাদ দিতে পারবেন। 14 নম্বর বলছে যদি আপনি ভুল আদালতে মামলা করেন ওই সময়টা বাদ দিতে পারবেন। যদি আপনি আর কার্যধারা যদি স্থগিত থাকে, সাসপেন্ড থাকে বা নোটিশ দেওয়ার প্রয়োজন পড়ে, নোটিশ পিরিয়ডটা বাদ দিতে পারবেন। 16 নম্বরে যেটা বলতেছে যদি আপনি আদালতের মাধ্যমে কি করেন, ওই যে নিলামে সম্পত্তি ক্রয় করেন, আর ক্রয় করার পরে যার সম্পত্তি নিলাম হয়েছে সে যদি ডিক্রিটা সেট এসাইড করা দরখাস্ত দেয়, তাহলে যতদিন ওই সেট এসাইডের দরখাস্ত নিষ্পত্তি না হবে ওই সময়টা বাদ দিতে পারবেন আপনি। 17 নম্বরে যেটা বলতেছে সেটা যে মামলার অধিকার অর্জন করার পূর্বে বা বিবাদী হওয়ার পূর্বে যদি মারা যান তাইলে তার ফলাফলটা কি হবে, আপনার উত্তরাধিকারীরা যখন যোগ্য হবে তখন তামাদি আমরা গণনা শুরু করব। এটার আবার 3টা ব্যতিক্রম আছে। ফ্রড হইলে কি হবে বলতেছে যে ফ্রড আপনি যেদিন জানতে পারবেন সেদিন থেকে তামাদি গণনা শুরু হবে। আপনি যদি কাউকে লিখিত আকারে কোনো অ্যাকনলেজমেন্ট দেন তাইলে নতুন করে তামাদি শুরু হবে। আপনি যদি ঋণের টাকা সুদের টাকা কাউকে প্রতি পরিশোধ করেন, যেই দিন পরিশোধ করলেন বাকি কিছু থাকলে তার জন্য নতুন করে তামাদি শুরু হবে। এরপরে এই যে ঋণের টাকা সুদের টাকা আর যে লিখিত, এটা আপনি দিতে পারেন, আপনার এজেন্ট দিতে পারে, আপনি যদি নাবালক হন আপনার অভিভাবক দিতে পারে, ম্যানেজার দিতে পারে, অথবা আপনার নিযুক্ত এজেন্টও দিতে পারে। আর মামলাতে আপনি যাকে যেদিন যুক্ত করবেন তাকে তার বিরুদ্ধে সেদিন তামাদি হিসাব করা হবে। আর যদি অবিরাম চুক্তি ভঙ্গ হয়, প্রতিনিয়ত যদি আপনি চুক্তি ভঙ্গ করেন তাহলে তামাদি ধরবো আমরা সর্বশেষ যেটা সেটা। আর যদি বিশেষ ক্ষতি হয় তাহলে বিশেষ ক্ষতি যতদিন না হচ্ছে ততদিন ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। আর এই সমস্ত কিছু আমরা যে কোনো দলিলপত্রের হিসাবগুলো আমরা ব্রিটিশ গ্রেগরীয় ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করব। দেখেন যে আমরা এগুলা 12 থেকে 25 মাত্র 2 মিনিটে শেষ করলাম, কিন্তু প্রতিটার মধ্যেই বুঝার আসছে। কিন্তু আগে আপনি হেডিংটা তো মুখস্থ করে নেন। এরপরে 26 এবং 27 ওই যে দখলের ভিত্তিতে মালিকানা, এটার মধ্যে 2টা আসে। একটা হচ্ছে ইজমেন্টারি রাইট, আপনি যতদিন জীবিত আছেন থাকবে, আপনি মারা গেলে চলে যাবে। ওই জন্য আলো বাতাস চলাচলের জায়গা পানি ব্যবহারের অধিকার এগুলাকে ইজমেন্টারি রাইট বলে। ব্যক্তিগত সম্পত্তি হইলে 20 বছর, সরকারি হইলে 60 বছর। যদি বিনা বাধায় একটানা আপনি যদি কি করেন নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করেন তাইলে সেখানে আপনার একটা ইজমেন্টারি রাইট থাকবে। আর 27 যেটা বলে ওই ইজমেন্টারি রাইট ক্লেম করার সময় একটু খোঁজ নিতে হবে জমিটা কি মূল মালিকের কাছে আছে না উনি অন্য কারো কাছে লাইফ ইন্টারেস্টে দিয়ে দিয়েছিলেন বা 3 বছরের বেশি ইজারা দিয়েছেন। যদি দিয়ে থাকেন ওই সময়টা বাদ যাবে। আর 28 নাম্বারটা ওই যে দখলের ভিত্তিতে মালিকানা, মালিকানা বিলুপ্ত হয় যথাসময় মামলা না করলে, তামাদি আইনের 28 দ্বারা ওই কথাটাই বলে। আর 29 নাম্বার সেকশন যেটা বলে সেটা হচ্ছে এই যে টোটাল তামাদি আইনটা, এই তামাদি আইনটার ক্ষেত্রে আমরা 4টা সেভিং পাবো, মানে পরজ্জনা। একটা হচ্ছে চুক্তি আইনের 25 ধারায়। চুক্তি আইনের 25 ধারায় কি আছে, যেমন ধরেন যে 3 বছর হয়ে গেছে আমি টাকা আদায় নেই, আইনগতভাবে আপনি টাকা আদায় করতে পারবেন না, আমি আবার আপনার সাথে চুক্তি করলাম যে আপনারে আমি টাকা দিব, তো এই ক্ষেত্রে তামাদি আইন বলে যে আমার কিছু করার নাই। এটা ছাড়া বিশেষ আইন যদি থাকে, বিশেষ আইনে বিশেষ তামাদি, খ্রিস্টান ডিভোর্স অ্যাক্টের উপর তামাদি আইন প্রযোজ্য না। আর এই টোটাল আইনটাই প্রযোজ্য হবে না যে 26-27 ধারা যদি ইজমেন্টারি অ্যাক্টটা কার্যকর থাকে 1882 সালে। তাহলে এই হচ্ছে 29টা। আর একটা শিডিউল আছে, ওই শিডিউলে টোটাল 183টা বিভিন্ন প্রকার মামলা কখন করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে এরকম দেওয়া আছে। 1 থেকে নিয়ে 149 পর্যন্ত ওই যে সুট বা মূল মামলা, 150 থেকে নিয়ে 157 পর্যন্ত আপিলগুলা, দেওয়ানি এবং ফৌজদারি 4টা 4টা 8টা। আর 158 থেকে নিয়ে 183-তে হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন, যেমন রিভিউর অ্যাপ্লিকেশন, যে কোনো দরখাস্ত, ডিক্রি জারির অ্যাপ্লিকেশন, ওইগুলো আলোচনা করা আছে, যেটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। তাহলে আশা করি আপনি তামাদি আইনটার মূল থিমটা বুঝতে পারছেন। যদি আপনি বার কাউন্সিলে পরীক্ষা দিতে চান আপনার দায়িত্ব হবে প্রথমে কি করেন, এই তামাদি আইনটার হেডিংটা বুঝেন, মূল কনসেপ্টটা বুঝেন, এরপরে গিয়ে ধীরে ধীরে ভিতরে যান। তো রমজানের পরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, যারা অংশগ্রহণ করতে চান আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।